তাহলে যেটা হয় যে হ্যাপারিন যেটা কি হয়, হ্যাপারিন সরাসরি কোনো প্রথমবিন থেকে থ্রম্বিন যেটা সেটাকে ইনহিবিট করতে পারে না, সে প্রথমে অ্যান্টিথ্রম্বিন 3 কে অ্যাক্টিভেট করে। এই অ্যান্টিথ্রম্বিন 3 যেটা সেটা মানে নরমালি যেটা করতো সেটাকে 1000 টাইমস মোর পটেনশিয়েট করে দেয় রিঅ্যাকশনটাকে। ফলে অ্যান্টিথ্রম্বিন 3 প্রথমবিন থেকে থ্রম্বিন হতে দেয় না। ফলে থ্রম্বিন না হলে আলটিমেটলি ফিব্রিনোজেন থেকে ফিব্রিন হয় না, ফলে কোনো ফিব্রিন ক্লট ফর্ম হয় না। এটা হলো একদম সিম্পল ফর্ম, সিম্পল মেকানিজম অফ অ্যাকশন, যে এটা হলো মানে একদম টিস্ট কথা। এখন একটু ডিপে যখন আমি যাব যে আসলে কিভাবে করে, এটা আসলে একটা এনজাইম থাকে হ্যাপারিন যখন অ্যান্টিথ্রম্বিনের সাথে কমপ্লেক্সটা ফর্ম করে, অ্যাক্টিভেট করে, এই কমপ্লেক্সটা কি করে এক সেরাইন প্রোটিয়াস যে কোগুলেশন ফ্যাক্টর গুলো আছে। আচ্ছা, এখানে দেখাচ্ছিলাম যে শুধুমাত্র ফ্যাক্টর 2 যেটা থ্রম্বিন, কিন্তু বেসিক্যালি সিরাইন প্রোটিয়াস কোগুলেশন ফ্যাক্টর যেগুলো হলো 2, 10, 9 এবং 11, যেটা কিনা আমি আগের একটা প্রজেক্টে দেখালাম। ঠিক আছে, 9 ইনটেনসিভ এক্সটেনসিভ দুটা পাথর থেকে আসে। তাহলে তোমার হচ্ছে 11, 9, 10 আর 2, এই সবগুলোকে ইনঅ্যাক্টিভেট করে দেয়। ফলে আলটিমেটলি তোমার হচ্ছে কোগুলেশন হয়। এটা হলো হ্যাপারিনের মেকানিজম অফ অ্যাকশন। এখন হ্যাপারিন আর আনস্যাচুরেটেড হ্যাপারিন আর লো মলিকুলার হ্যাপারিনের মধ্যে ডিফারেন্স এইভাবে পরীক্ষা অনেক সময় আসে। আবার অনেক সময় আসে অ্যাডভান্টেজ অফ, আবার অনেক সময় পরীক্ষা এইভাবে আসে যে অ্যাডভান্টেজ অফ লো মলিকুলার হ্যাপারিন, ঠিক আছে, ওভার আনস্যাচুরেটেড হ্যাপারিন। পরীক্ষা দুইভাবে আসছে যে দুটার মধ্যে পার্থক্য কি, অথবা দুটার মধ্যে লো মলিকুলার হ্যাপারিনের সুবিধাটা। প্রথম কথা হচ্ছে একটু পার্থক্য যদি আসে তাহলে আসে যেটা তোমার ওয়েট হচ্ছে 12,000 ড্যালটন, আর এটা হচ্ছে 4,500 ড্যালটন। হ্যাঁ, ওয়েট 1/3 এর মতো বলা যায়। আর অ্যাক্টিভিটি যেটা সেটা হলো 2, 9, 10 সবগুলা কি ইনহিবিট করে, হ্যাঁ, আনফরচুনেট হ্যাপারিন। আর তোমার লো মলিকুলার হ্যাপারিন শুধুমাত্র ফ্যাক্টর 10 এ কে ইনহিবিট করে। আচ্ছা, এখানে যেহেতু তোমার হচ্ছে তোমার ফ্যাক্টর ফ্যাক্টর তোমার 10, 2, 9 এবং ই করে, 2 এ যেটা থ্রম্বিন সেটাকে যদি ইনহিবিট করতে পারে অ্যান্টিথ্রম্বিনের মাধ্যমে, তো আলটিমেটলি তোমার এপিডিডিটা প্রলং হয়ে যায়। এই কারণে আনফ্র্যাকশনেটেড হ্যাপারিন দিলে আমাদের মনিটর করতে হয়, এপিডিডি টেস্ট করে মনিটর করতে হয় যে হ্যাপারিন ডোজটা বেশি হয়ে গেছে। কিন্তু লো মলিকুলার হ্যাপারিনে এপিডিডির উপরে কোনো রোল নাই, কারণ এখানে ফ্যাক্টর 2 এটা ইনহিবিট হচ্ছে না। ফলে এখানে এপিডিডি প্রলং হয় না, এপিডিডি করে মনিটর করার দরকার নেই, সুবিধা। হ্যাঁ, আনফরচুনেটলি হ্যাপারিন তোমাকে সবসময় দিলে মনিটর করতে হবে, যেটা বেশি হয়ে গেলে তো ব্লিডিং হবে, কারণ এপিডিডি দিয়ে এটা মনিটর করতে হবে। লো মলিকুলার হ্যাপারিন দিয়ে এই তোমার হচ্ছে কোনো মনিটর করার দরকার নেই। আর যেহেতু মনিটরিং নট রিকোয়ার্ড, লো মলিকুলার হ্যাপারিন আর আনফরচুনেট হ্যাপারিনের মনিটর লাগে, এই কারণে সাধারণত আমরা লো মলিকুলার হ্যাপারিনটা আউটডোর পেশেন্টকে দেওয়া যায়। ঠিক আছে, ইনডোর আউট পেশেন্ট সব পেশেন্টকে দেওয়া যায়, বাসাও দেওয়া যায়, কিন্তু এটা অবশ্যই ইন পেশেন্টকে দিতে হয়। পরের সাইডে আছে। আচ্ছা, প্লাজমা হাফ লাইফ হলো আনফরচুনেট হ্যাপারিনটা তোমার শর্টার, ঠিক আছে, বেশিক্ষণ না, অল ফিউ আওয়ার্স। ফলে প্লাজমা হাফ লাইফ শর্টার হওয়ার কারণে আনফরচুনেট হ্যাপারিনটা কন্টিনিউয়াস ইনফিউশন পাম্পে দিয়ে রাখে। মানে তোমার পাম্প বসায়, পাম্পের মধ্যে দিয়ে অটো কন্টিনিউয়াস সাপ্লাই দিতে হবে আইভি। নরমালি তো হ্যাপারিনটা প্লাজমা হাফ লাইফ লঙ্গার, এবং এটা সাবকুটিনিয়াস নেসেসিটিতে দিলে দিনে 3 বেলা বা দিনে 2 বেলা দিলে তোমার হচ্ছে কাজ করে। এই কারণে নরমালি করে হ্যাপারিনের তোমার হাফ লাইফ লঙ্গার। তারপরে এটা তোমার সাবকুটিনিয়াসে দেওয়া যায়। আসলে হ্যাপারিন হয়তো আইভি ইনফিউশন পাম্পে দিতে হয়। তারপরে ডোজিং ইন্টারভেল লেস ফ্রিকুয়েন্ট, দিনে একবার বা দিনে দুবার এরকম। আর আনফ্যাকচার্ড হ্যাপারিনটা তোমার একদম মোর ফ্রিকুয়েন্ট, মানে কি ইনফিউশন পাম্পের মাধ্যমে কন্টিনিউয়াস সাপ্লাই দিতে হয়। কারণে আনফ্যাকচার্ড হ্যাপারিনটা সাধারণত আমরা ইনপেশেন্ট পেশেন্টকে সাধারণত ইউজ করা হয়। ঠিক আছে, বাসায় আউট পেশেন্টে এটা দেওয়া যায়। নর্মালি করে হ্যাপারিনটা আমাদের আউট পেশেন্টও দেওয়া যায়, সার্কোডিয়াসিসে তো ইনসুলিনের মতো, ইনসুলিন যেভাবে দেয় সেভাবে দেওয়া। আচ্ছা, আনফ্যাকচার্ড হ্যাপারিনটা তোমার থ্রম্বোসাইটোপেনিয়া মোর, আর লো মলিকুলার হ্যাপারিনে তোমার থ্রম্বোসাইটোপেনিয়া লেস হয়। এটা হ্যাপারিনের একটা সাইড ইফেক্ট, থ্রম্বোসাইটোপেনিয়া হয়। ঠিক আছে, এটা এটা তোমার আনফ্যাকচার্ড হ্যাপারিনে মোর এবং লো মলিকুলার ওয়েট হ্যাপারিনে এটা লেস। আর হেমারেজিক কমপ্লিকেশন, হেমারেজ হওয়ার সম্ভাবনা আনফ্যাকচার্ড হ্যাপারিনে বেশি, অনেক বেশি। হ্যাঁ, লো মলিকুলার ওয়েট হ্যাপারিনে কমপ্লিকেশন সম্ভাবনা খুব কম। এগুলো হলো সবই হলো তোমার লো মলিকুলার ওয়েট হ্যাপারিনের বলবো এটা অ্যাডভান্টেজ।
আছে যে লো মলিকুলার হেপারিনের সুবিধা, এতক্ষণ পর্যন্ত যা পড়ালাম। অসুবিধাটা কি? অসুবিধাটা হচ্ছে একটাই, যেটা হচ্ছে আনস্যাচুরেটেড হেপারিনের অ্যান্টিডট আছে। যদি কোনো কারণে ওভারডোজ হয়ে যায় তাহলে অ্যান্টিডট হিসেবে ইউজ করা যায় পোটামিন সালফেট, কিন্তু লো মলিকুলার ওয়েট হেপারিনের কোনো অ্যান্টিডট নেই। ফলে তোমার হচ্ছে ওভারডোজ হয়ে গেলে আমাদের ওই প্লাজমা বা ওগুলো দিয়ে রাখতে হয়, আদারওয়াইজ তোমার পোটামিন সালফেট বা ডিঅ্যাক্টিভেট করা যায়। তাহলে আমরা ক্লিনিক্যালি বেশি কোনটা বেশি ইউজ করি? তাহলে কোনটা বেশি ইউজ করি বলো তো? স্যার হেপারিন। লো মলিকুলার ওয়েট হেপারিন। তাহলে আমরা ক্লিনিক্যালি বেশি ইউজ করি লো মলিকুলার হেপারিন, ঠিক আছে? আনস্যাচুরেটেড হেপারিনের কি ইউজ নাই? আছে, আনস্যাচুরেটেড হেপারিনের ইউজও আছে। আনস্যাচুরেটেড হেপারিনের ইউজটা হচ্ছে বেসিক্যালি সাধারণত এখন আমরা বর্তমানে দুইটা কন্ডিশনে ইউজ করা হয়। একটা হচ্ছে ডায়ালাইসিসের সময়, ডায়ালাইসিসে, আরেকটা হলো তোমার হচ্ছে ওই যে কার্ডিয়াক বাইপাস সার্জারি ক্ষেত্রে, কারণ ওখানে আমাদের অনেক মেটাবলিজম ফলো আপ করতে হয় এবং তোমার হচ্ছে হাতে রাখতে হয়। যে কারণে এখন পর্যন্ত বাইপাস সার্জারি এবং কার্ডিয়াক বাইপাস সার্জারি, ডায়ালাইসিস এগুলোতে আনস্যাচুরেটেড ফিশটা ইউজ করা হয়। আর হলো তোমার ওই যে আমরা যে টেস্ট টিউবে ব্লাড কালেক্ট করি, কিন্তু লো মলিকুলার হেপারিনটা ক্লিনিক্যালি আমরা এখন মোর ইউজ করি, বোথ প্রোফাইলিটিক এন্ড অ্যাডভার্স ইফেক্টস। অ্যাডভার্স ইফেক্টস হচ্ছে হেপারিনের হেমারেজ। এটা সব অ্যান্টিকোগুলেন্ট ড্রাগের একটা কমন সাইড ইফেক্ট, যে তোমার হচ্ছে মানে একদম সবগুলোর একটাই সমস্যা, সেটা হচ্ছে ওভারডোজ হয়ে গেলে হেমারেজ হয়। তারপরে কি হয়, হেপারিন ইনডিউস থ্রম্বোসাইটোপেনিয়া। হেপারিন ইনডিউস থ্রম্বোসাইটোপেনিয়া এটা একটা হাইপারসেন্সিটিভ রিঅ্যাকশনের মাধ্যমে হয়। হেপারিনের কারণে অ্যান্টিবডি তৈরি হয়, সেই অ্যান্টিবডি আমাদের ডিগ্রেড করে দেয়। এই হেপারিন ইনডিউস থ্রম্বোসাইটোপেনিয়া ডেভেলপ করতে পারে। এটা আনফ্যাকশনারিতে বেশি হয়, ডমিনেটরে কম হয়। এছাড়া হেপারিন নিজেও হাইপার সেন্সিটিভিটি করতে পারে, হেপারিন নিজেও হাইপার সেন্সিটিভিটি করতে পারে। আর অস্টিওপোরোসিস হয়, হেপারিন ইনডিউসড অস্টিওপোরোসিস এবং ট্রানজিয়েন্ট অ্যালোপেশিয়া, এগুলো হতে পারে ট্রানজিয়েন্ট অ্যালোপেশিয়া। তাহলে এগুলো হলো হেপারিনের সাইড ইফেক্ট। এগুলো একদম পরীক্ষায় যে কোনো সময় চলে আসতে পারে, এগুলো মুখস্থ করতে হবে। আর ইউজ আর কন্ট্রাইন্ডিকেশন তো অ্যাজ অ্যান্টিকোগুলেন্ট সেই হিসেবে আমরা যে যা পড়েছিলাম সেটাই, সাইড ইফেক্ট আলাদা করে পড়লাম। হেপারিন নিয়ে কারো কোনো হেপারিন পর্যন্ত কারো কোনো কোশ্চেন আছে? স্যার লো মলিকুলার হেপারিনটা বেশি হয়ে গেলে কি করতে হবে? বেশি হয়ে গেলেও আল্লাহ ওয়েট করতে হবে, বেশি যাতে না হয়। আর হলো তোমার ওই যদি বেশি হয়ে যায় তখন প্লাজমা সাধারণত হয় না, কারণ লো মলিকুলার ওয়েট হেপারিনটা ওয়েট হিসাব করে দেওয়া হয়, তো ওয়েট সাথে হিসাব করে দিলে সাধারণত ওভারডোজ হওয়ার সম্ভাবনা কম, ওভারডোজের হেমারের সম্ভাবনা কম থাকে। তো হয়তো ডোজটা অফ করে দিতে হয়। আর যদি ব্লিডিং শুরু হয়ে যায় তখন তো প্লাজমা দেওয়া ছাড়া মানে প্লাজমাতে সব প্রোটিন ফ্যাক্টর থাকে, ওগুলো দান দিতে হবে। ঠিক আছে, ঠিক আছে। এগুলো তোমাদের জাস্ট নলেজের জন্য, পরীক্ষার জন্য আপনি পড়েন, পরীক্ষার জন্য ইউজ সাইড ইফেক্ট কন্ট্রাইন্ডিকেশন মেকানিজম। এখন তাহলে হেপারিন পর্যন্ত শেষ, এখন আসো ওয়ারফেরিন। ওয়ারফেরিনে হচ্ছে আমরা ইউজুয়ালি ওরাল রুটে দিই, ঠিক আছে? এটা কিন্তু ওরাল ট্যাবলেটে হয়, এটা 100% বায়োঅ্যাভেলেবিলিটি। ঠিক আছে, ওয়ারফেরিনের সুবিধা আছে, মুখে দিলে এটা 100% বায়োঅ্যাভেলেবিলিটি পাওয়া যায় এবং 99% বাউন্ড টু অ্যালবুমিন। এটা একটা ভেরি ইম্পর্টেন্ট ওয়ারফেরিনে, ঠিক আছে? কারণ কি 99% বাউন্ড টু অ্যালবুমিন, এই কথাটার মানে হচ্ছে এই ওয়ারফেরিনের সাথে এমন কোন ড্রাগ যদি দেওয়া হয় যেটা কিনা অ্যালবুমিনের সাথে বাইন্ড হয়ে থাকে, তাহলে ওইটা কি করবে, ওয়ারফেরিনকে তোমার অ্যালবুমিন থেকে রিলিজ করে দিবে। রিলিজ করে দিলে ওয়ারফেরিন তখন তোমার সাইড ইফেক্ট অনেক বেড়ে যায়। ওয়ারফেরিনের প্লাজমা হাফ লাইফ অনেক 36 থেকে 48 আওয়ার্স এবং এটার অনসেট অফ অ্যাকশনও ডিলেড হয়। কারণ এটা কিভাবে কাজ করে তখন বলতেছি। এটা একটা ভেরি ইম্পর্টেন্ট কথা।
ওয়ারফেরিনটা কিন্তু একটা লো থেরাপিউটিক ইন্ডেক্স ড্রাগস। থেরাপিউটিক ইন্ডেক্স কি তোমরা পড়েছো? কোনো আইডিয়া আছে? থেরাপিউটিক ইন্ডেক্স স্যার Sir, এটা safe dose and dose মধ্যে রেশিও, তাই না? আর কেউ কিছু বলবা? আচ্ছা, এটা হলো একটা রেশিও ED50 বাই ED50। এটা তোমরা দেখবা যে টক্সিক ডোজ আর ইফেক্টিভ ডোজের মধ্যে যে রেশিও যত কম হবে তত ড্রাগটা ডেঞ্জারাস, ঠিক আছে? আর যত তোমার রেশিও বাড়বে তত ড্রাগটা সেফ। এখন এটা লো থেরাপিউটিক ইন্ডেক্স মানে এটা তোমার ডোজ যদি কম হয়ে যায় তাহলে ইফিকেসি পাওয়া যাবে না, আবার ডোজ যদি অল্প একটু বেশি হয় তাহলে টক্সিসিটি ডেভেলপ করে। কয়েকটা ড্রাগ আছে যেগুলো থেরাপিউটিক ইন্ডেক্স খুব লো, একটা হচ্ছে ওয়ারফেরিন, একটা হচ্ছে ডিওক্সিন, অ্যামিনোগ্লাইকোসাইডস, এই ড্রাগগুলো খুব হিসাব করে দিতে হয়। ওয়ারফেরিনও সেম, ঠিক আছে? তো ওয়ারফেরিনও তোমার লো থেরাপিউটিক ইন্ডেক্স ড্রাগস। এটা একটা ওয়ারফেরিনের সবচেয়ে বড় সমস্যা যে থেরাপিউটিক ইন্ডেক্সটা খুব লো। এবং আমরা এই রিভারোক্সাবান আফিডাভিকেটের নতুন ড্রাগগুলো আসার আগ পর্যন্ত ওয়ারফেরিন যাদেরকে দিতাম প্রায় দেখা যেত যে পেশেন্ট আসছে সব কমপ্লিকেশন, তাদের যা লং টার্ম খেতে হতো, হয়তো হার্টের ভালভ রিপ্লেস করা হয়েছে অথবা তাদের কোনো ব্লাডের কোয়াগুলেশন ডিসঅর্ডার সারা জীবন খেতে হবে, এরকম রোগ। তো দেখা যায় যে ওই হয় বেশি অল্প ডোজ থাকতো, ফলে দেখা যায় যে তোমার কি বলে আম, আবার কমপ্লিকেশন নিয়ে আসছে, থ্রম্বাস নিয়ে আসছে, অথবা একটু বেশি ডোজ করলে তোমার কি হতো ওই ব্লিডিং নিয়ে আসছে। আর আরেকটা প্রবলেম হচ্ছে যে ওয়ারফেরিন দিলে তোমাকে অবশ্যই সবসময় মনিটরিং করতে হয়, প্রথম মিন টাইম দিয়ে কদিন পর পরই প্রথম মিন টাইম করতে হয়। তো অনেক সময় রোগীদের পক্ষে এটা সম্ভব হয় না প্রথম মিন টাইম মনিটর করা, ফলে দেখা যায় হয় আন্ডার ডোজ হয়ে যায় অথবা ওভার ডোজ হয়ে যায় এবং মার্জিনটা খুবই কম। এই কারণে ওয়ারফেরিনটা তোমার লো থেরাপিউটিক ইন্ডেক্স। ওয়ারফেরিনের সবচেয়ে বড় সমস্যাই হচ্ছে এটা, থেরাপিউটিক ইন্ডেক্স খুব কম। 2 নম্বর হচ্ছে এটা ড্রাগ ড্রাগ ইন্টারাকশন খুব বেশি। ওয়ারফেরিনের ড্রাগ ড্রাগ ইন্টারাকশন খুবই বেশি। কেন বেশি? ওই যে বললাম, এটা যেহেতু ডোজ একটু বেড়ে গেলেই সমস্যা হতে পারে এবং এটা তোমার অ্যালবুমিনের সাথে বাইন্ড হয়ে থাকে, ফলে কিছু যেসব ড্রাগ অ্যালবুমিনের সাথে বাইন্ড হয় সেগুলো নিজেরা অ্যালবুমিনের সাথে বাইন্ড হয়, ওয়ারফেরিনকে অ্যালবুমিন থেকে রিলিজ করে দেয়, ফলে ওয়ারফেরিনের ডোজটা হঠাৎ করে ব্লাডে বেশি হয়ে যায়, সেটা ব্লিডিং শুরু হয়ে যেতে পারে। আবার যেসব ড্রাগ হ্যাপার এনজাইম ইনডিউস করে, এই যে ওয়ারফেরিনের মেটাবলিজম হয় পিওরলি লিভারে, ঠিক আছে? ওয়ারফেরিনের মেটাবলিজম হয় লিভারে। এখন যদি কোনো ড্রাগ তোমার লিভারে এনজাইমকে করে, তোমার ইনডিউস করে, তাহলে ওয়ারফেরিনের মেটাবলিজম বেড়ে যাবে, ফলে ওয়ারফেরিনের কাজ কমে যাবে, পেশেন্টের ব্লাড ক্লট হবে, ঠিক আছে? যেমন ওরাল কন্ট্রাসেপটিভ পিলের সাথে ওয়ারফেরিন দিলে কি হয়, এটা পরীক্ষা খুব আসে তোমাদের ড্রাগ ড্রাগ ইন্টারঅ্যাকশনে। কি কি আছে এগুলো আস্তে আস্তে পড়াবো, যে ওয়ারফেরিনের সাথে ওরাল কন্ট্রাসেপটিভ পিল বা ওয়ারফেরিনের সাথে তোমার হচ্ছে কি বলে কি বলে ফেনোবার্বিটন, এগুলো আমরা রিফাম্পিসিন, এগুলো আমরা অনেক সময় বলি। এগুলো তোমার কি হয়, ওয়ারফেরিনের তখন মেটাবলিজম বেড়ে যায়, বেড়ে গেলে তোমার হচ্ছে ওয়ারফেরিন কাজ কম করে, পেশেন্টের আবার থ্রম্বোসিস নিয়ে আসে। আর যদি হেপাটিক এনজাইম ইনহিবিটিং ড্রাগ দিই, যেগুলো কিনা এনজাইমকে ইনহিবিট করে, তাহলে ওয়ারফেরিনের মেটাবলিজম কমে যায়, তখন ওয়ারফেরিনের ইটা বেড়ে যায়, ডোজটা তোমার অ্যামাউন্টটা বেড়ে যায় ব্লাড, ফলে ওয়ারফেরিনের সাইড এফেক্টও বেড়ে যায়। সুতরাং হেপারিনের ড্রাগ ড্রাগ ইন্টারাকশন অনেক বেশি এবং পরীক্ষার জন্য কয়েকটা ড্রাগ ড্রাগ ইন্টারাকশন তোমাদের পড়ানো হবে, ওগুলো ভালো করে জানতে হবে ওয়ারফেরিনের, ঠিক আছে? এখন আসলে মেকানিজম অফ অ্যাকশন। মেকানিজম অফ অ্যাকশনটা হচ্ছে কি, এটা আসলে ইনডাইরেক্টলি কাজ করে কি হবে, এটা ভিটামিন কে ডিপেন্ডেন্ট কিছু প্রোটিন ফ্যাক্টর আছে, এটা ভিটামিন কে এর সাহায্যে তৈরি হয় 2719, ঠিক আছে? 2719 যে প্রোটিন ফ্যাক্টর গুলো, এগুলো ভিটামিন অ্যাক্টিভেট হতে ভিটামিন কে লাগে। এখন এই কি করে তোমার হচ্ছে ওয়ারফেরিন কি করে, ভিটামিন কে ডিপেন্ডেন্ট যে প্রোটিন ফ্যাক্টর সেটা তৈরি হতে দেয় না। কিভাবে দেয় না এটা হলো জানতে হবে। নরমালি ভিটামিন কে রিডিউসড ফর্ম যেটা হাইড্রোক্সিকুইনোন ফর্মস, এটা যখন এই ইনঅ্যাক্টিভ যে 2719 এর সাথে যখন থাকে, এটা সিনথেসিস হওয়ার সময় এই রিডিউসড ভিটামিন কে এটা অক্সিডাইজড হয়, হয়ে এটাকে হয় ইপোক্সাইড। ইপোক্সাইড ভিটামিন কে ইপোক্সাইড যেটা অক্সিডাইজড ফর্ম, এটা কিন্তু আবার রিভার্স হয়, আবার রিডিউসড হয়।
রিডিউসড হয়ে ভিটামিন কে রিডিউস ফর্মে আসে। এটা হতে লাগে ভিটামিন কে কুইনন, এটা হলো তোমার ভিটামিন কে রিডাক্টেস এনজাইমের মাধ্যমে। তাহলে ভিটামিন কে রিডাক্টেস এনজাইম যেটা, সেটা হলো এখানকার এই পুরো এটা রেট লিমিটিং পার্ট এনজাইম। যে এই যে ভিটামিন কে রিডিউসড, ভিটামিন কে অক্সিডাইজড, যখন রিডিউসড ভিটামিন কে যত বাড়বে তত 2, 7, 9, 10 তত বেশি তৈরি হবে অ্যাক্টিভ ভিটামিন, আর যত কমবে তত 2, 7, 9, 10 ইনহিবিট হবে। এখন ওয়ারফেরিন কি করে, এই ভিটামিন কে রিডাক্টেস এনজাইম যেটা সেটাকে ইনহিবিট করে। ইনহিবিট করলে অক্সিডাইজ থেকে আর রিডিউসড হতে পারে, অক্সিডাইজ দিয়ে ও আটকায়। ফলে যেহেতু রিডিউসড ভিটামিন কে ব্লাডে কমে যাচ্ছে, ফলে 2, 7, 9, 10 এর পরিমাণও কমে যাচ্ছে। এটা হলো ওয়ারফেরিনের মেকানিজম অফ অ্যাকশন। ঠিক আছে, যে এই ভিটামিন কে রিডাকশন এনজাইমটাকে ইনহিবিট করে, ফলে রিডিউস ভিটামিন কে কমে যায়, ফলে লেস সিনথেসিস অফ 2, 7, 9, 10। এখন এই সময়টা এই যে ভিটামিন কে ডিপেন্ডেন্ট ফ্যাক্টর যেটা, এটা যদি কাজ অনসেট হতে সময় লাগে, কারণ হচ্ছে ও ভিটামিন কে তোমার ডিপেন্ডেন্স এই যে ফ্যাক্টর গুলো তৈরি হওয়া বন্ধ হবে, কিন্তু আগে থেকে ব্লাডে যে 2, 7, 9, 10 ছিল সেগুলো তো ডিগ্রেডেশন হতে সময় লাগে। এই কারণে ভিটামিন ওয়ারফেরিনের কাজ শুরু হতে সাধারণত 3 থেকে 4 দিন সময় লেগে যায়, 5-7 দিন লাগতে পারে। তাহলে ওয়ারফেরিনের অনসেট অফ অ্যাকশনটা ডিলে কেন, এটা বুঝতে পারছো? কেন ডিলে হয়? আমরা খুব ভাবে জিজ্ঞেস করি, ইমিডিয়েটলি কিন্তু আমরা ওয়ারফেরিন দিই না, ইমিডিয়েটলি আমরা দেই সাথে ওয়ারফেরিন আমরা পরে শুরু করি বা ওই সময় শুরু করলেও কাজ করতে সময় লাগে। এর কারণ হচ্ছে এই যে ভিটামিন কে ডিপেন্ডেন্ট যে ফ্যাক্টর গুলো তৈরি হবে না, সেটা করতে তো সময় লাগলো, প্লাস ব্লাডে যেগুলো রয়ে গেছিল সেগুলো যেতেও তো সময় লাগবে। এই কারণে সাধারণত অনসেট অফ অ্যাকশন ওয়ারফেরিনের ডিলে। এই কারণে আমরা কখনো ট্রিটমেন্ট হিসাবে ওয়ারফেরিন ইউজ করি না, আমরা ওয়ারফেরিন ইউজ করা প্রোফাইলেক্টিক। এখন আসলে ওয়ারফেরিনের কিছু অ্যাডভার্স ইফেক্টস কি হয়, হেমারেজ আগের মতোই, স্কিন নেক্রোসিস হয়, স্কিনের উপর ওয়ারফেরিনের ফ্যাসিলিটি থাকে এবং নেক্রোসিস করে ফেলে। তারপর টেরাটোজেনেসিস, ভেরি ইম্পর্টেন্ট, যে ওয়ারফেরিনের টেরাটোজেনেসিস খুব বেশি পেনিসিলিনে কখনো দেওয়া যায় না। কি টেরাটোজেনেসিস করে, স্কেলেটাল ডিফর্মিটি, বাচ্চার তোমার মাইক্রোকেফালি হয়, তারপরে মানে মাথাটা ছোট হয়, অ্যাবনর্মাল হয়ে যায়, স্কেলেটাল অ্যাবনর্মালিটি হয়, তারপর নোজটা একটু সেটেল হয়ে যায়, তারপরে হেমারেজ হতে পারে বাচ্চার, আর 3 নম্বর হচ্ছে ক্রেনিয়াল নার্ভ পালসি হয়। এগুলো হলো টেরাটোজেনেসিস করে, কারণ ওয়ারফেরিন দেওয়া যায় না, তাতে স্কিন নেক্রোসিস করতে পারে, আর হেমারেজ তো মোটামুটি সব। ওয়ারফেরিন টক্সিসিটি, এটা ভেরি ইম্পর্টেন্ট, কারণ আমরা কেন বললাম, কারণ ওয়ারফেরিনের থেরাপিউটিক ইন্ডেক্স খুবই লো, এখানে টক্সিসিটি হওয়ার সম্ভাবনা খুব বেশি থাকে। তখন আমরা কি করি, প্রথমে হলো ওয়ারফেরিন ডোজটা আমরা মনিটর করি বাই প্রথমিন টাইম এন্ড আইএনআর, ইন্টারন্যাশনাল নরমালাইজেশন রেশিও। ঠিক আছে, এটা হলো জাস্ট তোমার পেশেন্টের যে প্রথমিন টাইম আর একটা কন্ট্রোল গ্রুপ নরমাল সাবজেক্টের প্রথমিন টাইম, দুইটাকে কম্পেয়ার করে বের করা হয় আইএনআর। ঠিক আছে, আমরা সাধারণত আইএনআর দিয়ে টার্গেট করি, আইএনআর টার্গেট কত 2.5 আইএনআর 3 এরকম থাকলে মানে বেশি হয়ে যায়, এটা ডিপেন্ড করে কখন কোন টার্গেট কোন শিখবা। তাহলে ওয়ারফেরিনের ডোজটা আমরা মনিটর করি প্রথমিন টাইম এবং আইএনআর দিয়ে। আর যদি ওভার ডোজ হয়ে যায় তখন আমরা কি করবো, প্রথমে তো ওয়ারফেরিনটাকে বন্ধ করে দিব, তারপরে দিব ভিটামিন কে, ভিটামিন কে ইনজেক্টেবল ফর্মে পাওয়া যায়, সেটা আমরা ওভার ডোজ হয়ে গেলে ভিটামিন কে দিব, আর সাথে প্রেসপোজেন প্লাজমা দিব। ঠিক আছে, প্লাজমাতে ওয়ারফেরিন থাকে 2, 7, 9, 10 সবই থাকে প্লাজমা, এটা দিলে আস্তে আস্তে আবার ক্লিনিকটা করছে। এটা হলো ওয়ারফেরিন টক্সিসিটির। তাহলে এই হলো অ্যান্টিকোগুলেন্ট, হেপারিন আর ওয়ারফেরিন মেইনলি ইম্পর্টেন্ট, ইউজ, সাইড ইফেক্ট, কন্ট্রাইন্ডিকেশনস, তারপরে হলো মেকানিজম, এগুলো একটু জানতে হবে, পার্থক্য জানতে হবে, হেপারিন থেকে লো মলিকুলার হেপারিন, এগুলো খুব ইম্পর্টেন্ট। তার কোনো কোশ্চেন? নেক্সট ক্লাসে ইনশাআল্লাহ তোমাদের ফিজিওলাইটিক্স আর এন্টিকোলাইটিক্সটা পড়াবো। ক্লাসে কি কেউ আছো? জি স্যার। জি স্যার। জি স্যার। আর কোনো জি question স্যার। নেই? স্যার ফ্রেশ ফ্রোজেন প্লাজমা দিলে ওভারডোজে কিভাবে হেল্প হবে?
টেস্টোস্টেরন প্লাজমাতে তো তোমার নরমালি টেস্টোস্টেরন প্লাজমাতে প্রবলেম ফ্যাক্টর গুলো সব থাকে না হচ্ছিল তার কোনো সমস্যা না হতে ধরে না হয় যে আমরা দেখতে পাচ্ছি না তো সেখানে প্লাজমাতে তো সব প্রবলেম ফ্যাক্টর থাকে ফলে ওভারডোজ হয়ে গেলে ওই প্রবলেম ফ্যাক্টর গুলো তখন ফেস করে আর কার কোনো কোশ্চেন আচ্ছা এর হচ্ছে তো তোমরা কালকে আমাদের সাইডিং দিবা না জি স্যার। তাহলে কটার সময় দিবা 12টার সময় ইয়েস স্যার। ঠিক আছে তোমরা নিজেরাই গ্রুপ করবা গ্রুপ করে একে মানে 5 জন করে গ্রুপ করবা 5 জন 6 জন করে 6 জন করলে তোমাদের কজন বলে সবাই কি দিবে সবাই দিলে লাস্টে 5 জনের সময় তাহলে 6 জন করে 6 জন করে ওই গ্রুপে জুমে অন করবো ওই তোমাদের ফাইবারটা নিয়ে দিব না 6 জন করে একটা প্রথমে একটা গ্রুপ 1 2 তারপরে এইভাবে 6 জন করে আসবা রেডি থাকো একজনে মনে করো তোমার হাফ এন আওয়ার করে লাগবে হাফ এন আওয়ার লাগবে না 20 মিনিট লাগবে বা ওইভাবে প্রিপেয়ার থেকো যে প্রথম গ্রুপটা হবে 12টার সময় তারপরে গ্রুপটা হবে 12টা 20 থেকে প্রিপেয়ার থেকো আর এরপরে গ্রুপটা হলো 12টা 40 আর ওই তোমরা একটা গ্রুপ এসে ওদেরকে জানিয়ে দিও যে তোমরা এখন জয়েন করো ক্লাসটা শেষ করি না ঠিক আছে স্যার ভালো থেকো আসসালামু আলাইকুম স্যার। আসসালামু আলাইকুম স্যার।